অমাবস্যার নিশুতি রাত্রি একাই বসেছিলাম শ্মশানের এক নির্জন কোণে। সেইখানে বসেই তন্ত্র সাধনায় লিপ্ত ছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার নাকে ভেসে এলো কস্তুরী ফুলের তীব্র গন্ধ। গন্ধটা আমার নাকে ভেসে আসতেই আমার শিরদাঁড়া সোজা হয়ে গেল, কেননা কস্তুরী ফুলের এই গন্ধ আমি শেষবারের মতো পেয়েছিলাম বরাকর নদীর তীরে শালবন ঘেরা নির্জন এক পরিবেশে। এই গন্ধের একটাই অর্থ, মধু সুন্দরী দেবীর আবির্ভাব। হঠাৎ করেই আমার চোখের সামনে একটা নীল আলো তার তীব্র বর্ণচ্ছটায় চারিদিক উদ্ভাসিত করে দিল, আর ঠিক তারপরেই দেবী মধু সুন্দরী আমার সামনে প্রকট হলেন। তারপর আমাকে দেখে খিলখিল করে হেসে উঠে বললেন, তারানাথ, এইখানে তুমি কি করছো? তুমি এইখানে বসে থেকে সময় নষ্ট করো না, দ্রুত ফিরে যাও তোমার গ্রামে। তোমার গ্রামে যে অমঙ্গলের কালো ছায়া ঘনিয়ে এসেছে, তোমার সেইখানে যাওয়া দরকার। আমি তোমার বিপদের কথা জানতে পেরেই প্রকট হলাম। ভোরের আলো ফোটার সাথে সাথেই চলে যাও। ঠিক আছে দেবী, আপনি যা বলবেন তাই হবে, কিন্তু ঠিক কি বিপদ ঘনিয়ে আসছে আমার জীবনে? সেটা ঠিকই জানতে পারবে গ্রামের দিকে গেলে। এই বলে দেবী আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেলেন, আর আমার মনের মধ্যে ক্রমেই বেজে চলল বিপদের ঘণ্টাধ্বনি। আশু বিপদ ঘনিয়ে এলেই আমি তা টের পাই। এই শক্তি আমাকে দিয়েছিলেন একজন সাধু। সত্যি কি তাহলে আমার জীবনে কোনো অমঙ্গল ঘনিয়ে আসছে? রবিবার ছুটির দিনে বাড়িতে বসে থেকে অযথা সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ছুটি ছাটার দিনগুলোর বেশিরভাগই ঠাকুরমশাই দখল করে থাকেন। বাইরে তাকিয়ে দেখলাম আকাশে মেঘের ছিটে ফোঁটা নেই, তার পরিবর্তে ঝলমলে দিনের আলো খেলে রবিবার দিনটা যেন আরো মনোরম করে তুলেছে। আমি বেরিয়ে পড়লাম, আর মঠ লেনে পৌঁছতেই দেখা হয়ে গেল কিশোরীর সাথে। সেও পাসিং শো কিনে মোড়ের মাথার চায়ের দোকানে দাঁড়িয়েছিল। আমাকে দেখে বলল, হে দেখেছো, জানতাম তুমি আজকে আসবেই, তাই আমি দাঁড়িয়েছিলাম। চলো, সময় নষ্ট না করে ঠাকুরমশাইয়ের কাছে যাই। দুজনে মিলে ওনার বাড়িতে পৌঁছে গেলাম। দরজার বাইরে টোকা দিতেই ভিতর থেকে দরজাটা খুলে দিল চারি। কিশোরী তাকে দেখে বলে উঠল, কি রে চারি, মাসির বাড়ি থেকে কবে আসা হলো শুনি? এই তো কাকাবাবু, পরশু দিন এসেছি। আপনারা বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আসুন আসুন, ভেতরে আসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। আমরা ভিতরে ঢুকে বেতের মোড়া দখল করে বসে পড়লাম। কিছুক্ষণ বাদে আমাদের আসার সংবাদ পেয়ে ঠাকুরমশাই হাসি মুখে ঘরে প্রবেশ করলেন। কিশোরী বাক্য ব্যয় না করে ওনার হাতে পাসিং শো এর প্যাকেটটা দিয়ে দিল। উনি নিজের জায়গায় বসে সিগারেট ধরিয়ে বলে উঠলেন, ভালোই হলো তোমরা এলে। আজকে তোমাদের একটা অন্যরকম গল্প শোনাবো বলে ঠিক করেছি। কি ঠাকুরমশাই, আজকেও আপনি নিজের কল্পনাপ্রসূত গল্প শোনাবেন বুঝি? কথাটা শুনেই এইবার চটে গেলেন ঠাকুরমশাই। তারপর বেশ রাগত গলায় বলে উঠলেন, শোনো কিশোরী, আমি তারানাথ তান্ত্রিক। আমি কোনোদিন গল্প বানাই না। আমার ভব ঘুরে সাধক জীবনে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটেছে, যার প্রায় সিকিভাগই তোমরা এখনো শুনে উঠতে পারোনি। আপনি কিশোরীর কথা বাদ দিন তো ঠাকুরমশাই, আপনি কি যেন গল্প বলবেন বলে ঠিক করে রেখেছিলেন, সেটাই বলুন আমাদের। যে সময়ের কথা বলছি, সেই সময় আমি তন্ত্রশাস্ত্রের অনেকটাই গভীরভাবে জেনে ফেলেছি। এইটা আবার মাতু পাগলি আর মধু সুন্দরী দেবীর সাথে দেখা হওয়ার প্রায় 5 বছর পরের ঘটনা।
এই 5 বছর কেটে যাওয়ার পর আমি যখন অজ্ঞাত একটা গ্রামে শ্মশানে বসে তন্ত্র সাধনা করছিলাম, ঠিক সেই সময় মধুসুন্দরী দেবীর দেখা পেলাম এবং ওনার কাছ থেকে নিজের জীবন সম্বন্ধে সতর্কতা সূচক নির্দেশ পেলাম। তখনই নিজের গ্রামের দিকে ফিরে যাব বলে স্থির করি। পরের দিন সকালে অনেকটা পথ হেঁটে আমি অনেক দিন পর নিজের জন্মভূমির কাছে পৌঁছই। তখন প্রায় সন্ধ্যা নেমেছে। আমাদের গ্রামে ঢোকার মুখে মা কালী আর বড় ঠাকুরের 2টি মন্দির আছে। 2টো মন্দিরই কিছুটা তফাৎ বজায় রেখে পাশাপাশি অবস্থান করছে। দূর থেকেই সন্ধ্যা আরতির ঘণ্টার শব্দ শুনতে পাচ্ছিলাম। আর এও দেখলাম যে মন্দিরের সামনে গ্রামের অনেকগুলো লোক দাঁড়িয়ে আরতি দেখছে। তাদের মধ্যে আমিও ঢুকে আরতি দেখা শেষ করে যেই না মা কালীকে প্রণাম করতে যাচ্ছি, ওই সময় আমার কানে আমাদের গ্রামের সব চাইতে বয়স্ক পুরোহিত মশাইয়ের বাজখাই গলা ভেসে এলো। দেখলাম পুরোহিত মশাই আমার দিকে রক্তচক্ষু করে তাকিয়ে আছেন। উনি আঙুল তুলে আমাকে বললেন, এই তুই তারানাথ না? এই গ্রামের ত্রিসীমানায় না তোকে আসতে নিষেধ করেছিলাম? তোর কি প্রাণের মায়া নেই? আবার কি মতলব নিয়ে তুই এখানে এসেছিস? অনেক তো সর্বনাশ করলি, আর কত? চলে যা, চলে যা বলছি, নইলে কিন্তু গ্রামের লোকেরা তোকে প্রচন্ড প্রহার করে দূর করে দেবে। এটা কি ভালো হবে? হ্যাঁ, তারানাথকে গ্রাম থেকে দূর করে দাও। এইখানে তার থাকার আর কোনো অধিকার নেই। চলে যা, চলে যা বলছি। সর্বনাশী, ভণ্ড, সাধু, ছি ছি ছি। বদ্ধ মানুষের রূপ নিয়ে ঘর শত্রু বিভীষণ যে এতদিন ধরে আমাদের গ্রামে আছে সেটা আগে থেকে জানতে পারিনি। কি আশ্চর্য! আমার পৈতৃক ভিটেতে আমি কেন যাব না? কোন অধিকারে ওরা আমাকে নিষেধ করছে? এইখানে আমার অধিকার কোনো অংশে কম আছে নাকি? ব্যাপারটা বিশেষ পাত্তা দিলাম না। মন্দির ছাড়িয়ে সোজা চলে গেলাম। কিছু দূর গিয়েই দেখলাম মাঠের ধারে একটা বটগাছের নিচে আমার বাল্য বন্ধু হরেন দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখে বেশ অবাক হলো। তার মুখ থেকে বেরিয়ে এলো, আরে তারানাথ, তুই এখন এখানে? তুই এখানে কেন এসেছিস রে? হে, তোর কি প্রাণে ভয় নেই? জানিস না বুঝি? হ্যাঁ, এখানকার মানুষ তোর প্রতি ঠিক কতটা বীতশ্রদ্ধ। কেন? কি হয়েছে রে? ঢোকার মুখেই দেখলাম গ্রামের কালী মন্দিরের পুরোহিত ভবতোষ ভট্টাচার্য আমার প্রতি খুব খারাপ ব্যবহার করলেন। তাকে সায় দিয়ে গ্রামের লোকেরাও আমাকে হেন কোনো কটু কথা বলতে পিছপা হলেন না। ব্যাপারটা কি? তুই কি সত্যিই কিছু জানিস না নাকি তারানাথ? না রে, সত্যি বলছি। এইখানে আসার পর থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। এই হরেন, শোন না, আমাকে 1 ঘটি জল খাওয়াতে পারবি? তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, জল খেতে গেলে আমার বাড়ি তোকে নিয়ে যেতে হবে, কিন্তু সেইটা খুব সন্তর্পণে, কেউ আবার দেখে না ফেলে। চুপি চুপি আমার পেছন পেছন আয়। সোজা পথ দিয়ে নিয়ে গেলে আমাদের গ্রামের লোকেরা দেখে ফেলতে পারে, তাহলে কেলেঙ্কারি কাণ্ড হবে রে। এই কথা বলে হরেন আমাকে নিয়ে চলল। আমিও তার সাথে চললাম তার বাড়ির দিকে। তার বাড়ি বেশি দূরে ছিল না। বাড়ি পৌঁছে সে আমাকে তার বাড়ির উঠোনে বসিয়ে 1 ঘটি জল দিল। জলের ঘটি থেকে সবে মাত্র জল পান করতে গিয়েছি, ওই সময় দরজার বাইরে পড়ল তীব্র টোকার শব্দ। টোকা দেওয়ার সাথে সাথেই কেউ যেন বাজখাই গলায় আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, ঠাকুর মশাই, আপনি যদি ভিতরে থাকেন তাহলে বাইরে বেরিয়ে আসুন। আমরা কিন্তু 1 করে 3 অবধি গুনব। তার মধ্যে যদি বাইরে না বেরিয়ে আসেন তাহলে কিন্তু দরজা ভেঙে আপনাকে বন্দি করে নিয়ে যেতে বাধ্য হব। আমাদের সাথে তলব এসেছে। আমি এইবার অবাক হয়ে হরেনের দিকে চাইলাম। সেইবার ভয় পেয়ে বলে উঠল, এই রে, ওই বুঝি মৃত্যুর মশাইয়ের লেঠেলটা আসছে।
ওরা মনে হয় জানতে পেরেছে যে তুই আমার বাড়িতে আছিস। এইবার কি হবে? ইস, তোকে আশ্রয় দেওয়ার অপরাধে আমাকেও না উনি ভিটে মাটি ছাড়া করেন। হরেন ভয় পেয়ে কাতর স্বরে কাঁদতে লাগলো। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা ওই লেঠেলরা তীব্রভাবে দরজা ধাক্কা দিতে লাগলো, আর সাথে সাথে গুনতে শুরু করলো। 1, 2। আমি এইবার দরজা খুলে দিলাম। দরজা খুলে দিতেই দেখলাম যে বাইরে একজন নয়, একাধিক সশস্ত্র লাঠিধারী লেঠেল বাহিনী দাঁড়িয়ে আছে। আমার সামনে যে দাঁড়িয়ে ছিল তাকে আমি চিনি, সে লেঠেল সর্দার শম্ভু, মিত্তির মশাইয়ের ডান হাত বলা চলে তাকে। সেইবার বাজখাই গলায় বলে উঠল, আপনাকে আমাদের সাথে যেতে হবে। আমি কোনো বাধা দিলাম না, বাধা দিয়ে লাভও হতো না। আমি তাদের সাথে বাইরে বেরিয়ে গেলাম। আমাকে ঘিরে নিয়ে গ্রামের লোকেদের মাঝখান দিয়ে ওরা চলল মিত্তির বাড়ির দিকে। মিত্তির বাড়ি যখন পৌঁছলাম তখন দেখলাম যে ওপরের দিকে মিত্তির মশাই রেলিং থেকে আমাদের দিকে তাকিয়ে আছেন। আমাকে দেখেই তিনি গেলেন মারাত্মক চোটে। উনি ক্রুদ্ধ কণ্ঠে এইবার বলে উঠলেন, তারানাথ, তোমার এত সাহস হলো কি করে? তুমি আবার এই গ্রামে পা রাখো কোন সাহসে? তোমাকে এইবার এমন শিক্ষা দেব যে এই গ্রামের ত্রিসীমানায় ঢুকতে তুমি ভয় পাবে। এই এই তোরা একে গোয়ালঘরের সামনে দাঁড় করিয়ে রাখ, দেখিস আবার যেন কোনো সুযোগ বুঝে পালিয়ে না যায়। আমি আসছি। এই কথা বলে নিচে নেমে এলেন উনি, ওনার মেয়ে মালিনী আর মিত্তির মশাইয়ের জামাই সন্তোষ। শ্বশুর আর জামাইয়ের মধ্যে একটা ক্রুদ্ধ ভাব দেখেছিলাম বটে, কিন্তু মালিনী থাকতে না পেরে আমার দিকে এগিয়ে এলো আর আমার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল, আর অশ্রু সজল কণ্ঠে বলে উঠল, কই আমার কোলের সন্তানকে কই রেখেছেন? আমার আমার ওই একটা মাত্র ছেলেকে দিন ফিরিয়ে। মালিনীর কণ্ঠ বুঝে এলো, সে কথা না বলে কেঁদে উঠল পুনরায়। তারপর অতি কষ্টে নিজেকে সামলে কান্নার দমকের সাথেই বলে উঠল, যেখান থেকে পারেন ফিরিয়ে দিন আমার ছেলেকে। ওকে ওকে আপনি কেন আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে গেলেন? পাষণ্ড, আপনাকে ওকে আজকে ফিরিয়ে দিতেই হবে। মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিতে লজ্জা করে না? মালিনীর মুখে তার সন্তান নিখোঁজ হওয়ার কথা শুনে আমি বেশ অবাক হলাম। তাকে বললাম, কি বলছো মালিনী? আমি তোমার সন্তানকে নিখোঁজ করেছি? তোমার কোথাও ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হচ্ছে না। আপনি, হ্যাঁ হ্যাঁ আপনি আমার ছেলেকে আমার কোল থেকে আলাদা করেছেন। আমি মালিনীর ওই কাতর উক্তি শুনে তাকে মাটি থেকে তুলতে গেলাম। ওই সময় আমার মাথার পিছনে কেউ যেন লাঠি দিয়ে জোরে আঘাত করলো। আমি মাথার পিছনে হাত দিয়ে লুটিয়ে পড়লাম মাটিতে। দৃষ্টি ঝাপসা হয়ে এলো, চোখ বুজে এলেও শুনলাম মিত্তির মশাই বলছেন, তারানাথ, আমি তোমার বাড়িতে আগুন লাগিয়ে দেব। এই গ্রামে তোমার বংশের কেউ থাকবে না। যে সর্বনাশ তুমি করেছ আমাদের, তার ফল এইবার তোমার পরিবারকেও ভোগ করতে হবে। এই শম্ভু, একে আমার বাড়ির চৌকাঠের বাইরে ফেলে দিয়ে আয়, আর এই জায়গাটা গঙ্গার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দে। ওরা আমাকে পাজা কোলা করে এইবার মিত্তির মশাইয়ের ঘরের বাইরে যে তেঁতুল গাছটা আছে ওইখানে রেখে এলো। আমার মাথা তীব্রভাবে যন্ত্রণা করছিল, যার ফলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। কোত্থেকে কি হলো তখন কিছুই মনে রইল না। জ্ঞান ফিরে আসতে দেখলাম রাতের আধার ঘনিয়ে এসেছে। আমার হুঁশ হলো, রক্তক্ষরণ কমে এসেছিল। আমি মাথার ওপর একটা কাপড় দিয়ে ফেটটি বেঁধে নিলাম। তারপর ওই গ্রাম থেকে চলে গেলাম অনেক দূরে।
কৈখালির পাশেই একটা বড় মাপের শ্মশান আছে। রাতের আধারে ওইখানেই থেকে গেলাম। খিদেও পেয়েছিল খুব, তাই গ্রামের বাইরে যে মুদি দোকান ছিল সেইখান থেকেই 5 পয়সার মুড়ি গুড় কিনে তারপর শ্মশানে পৌঁছলাম। সেখানে একান্ত মনে আমি ভাবতে লাগলাম, খানিক আগে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিশ্চয়ই কিছু না কিছু সমস্যা হয়েছে। যে গ্রামের মানুষদের কাছে আমি ছিলাম তাদের বিপদে আপদে ভরসা, সেই মানুষগুলোই আমাকে কেন এইভাবে দূরছাই করে তাড়িয়ে দিচ্ছে বোধগম্য হলো না। যাই হোক, ওই সময় ঠিক করলাম যে করেই হোক আমাকে গোটা বৃত্তান্তটা জানতে হবে। আমি গাছের নিচে বসে পড়লাম চন্দ্র দর্শনে। বেশ খানিকক্ষণ ধ্যান করার পরে আমার চোখের সামনে ভেসে উঠল মিষ্কালো বর্ণের একটা বিড়ালের ছবি। ওই রকম হিংস্র প্রকৃতির বিড়ালের ছবি যে কেন বারবার আমি দেখতে পাচ্ছিলাম তখন সেসব বুঝতে পারিনি। দেখলাম ওই বিড়ালের চোখ লাল, কুৎসিত দেখতে ওই বিড়ালটাই আমার চন্দ্র দর্শনে বারবার আসতে লাগলো। কিন্তু দিন 2 পর যখন আবার চন্দ্র দর্শনে বসলাম তখন এক দেবীর ছবি ভেসে উঠল চোখের সামনে, যার আরাধনার প্রণালী ও ধ্যান যোগে আমি জানতে পেরে গেলাম। কোন দেবীর কথা বলছেন ঠাকুর মশাই? দেবী বগলা। বগলা দেবী? সেটা আবার কে ঠাকুরমশাই? জিজ্ঞেস করল কিশোরী। ঠাকুর মশাই নিজের জ্বলন্ত সিগারেটে টান দিয়ে বলে উঠলেন, দেবী বগলা হলেন 10 মহাবিদ্যার 10 দেবীর মধ্যে একজন। তন্ত্রশাস্ত্রে ওনার স্থান অষ্টমে। এই দেবীর উপাসনা করা হয় গুপ্ত শত্রু বিনাশের জন্য। গ্রামে একের পর এক যা ঘটে চলেছে তাতে আমার বরাবর মনে হচ্ছিল যে নিশ্চয়ই আমার কোনো এক গুপ্ত শত্রুরই কাজ। আমি এইবার মা বগলামুখীর ধ্যান করতে বসলাম। দেবী বগলামুখী ধ্যান করার সময় আমার কানের কাছে শুনতে পেলাম ওনার শত্রু দমনকারী মন্ত্র, নমঃ হিং ক্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয়া জীবং কিলয় কিলয় পরবুদ্ধিং নাশয়া নাশয়া। আমি বুঝতে পারছিলাম যে আমাকে কি কি করতে হবে। আচ্ছা ঠাকুরমশাই, বগলা দেবীর পুজোয় কি কি উপকরণ লাগে? দেবীর পছন্দের রং হলো গিয়ে হলুদ। দেবীর একটি মূর্তি কিংবা ছবি সাধককে প্রথমে নিজের সামনে স্থাপন করতে হবে। তারপর হলুদ ফুল নিবেদন করে সাধক যদি জপ করে দেবীর সেই মন্ত্র, তাহলে তার শত্রুকে বিনাশ করে। কে আমার গুপ্ত শত্রু সেইটা আমার আগে জানবার দরকার হয়ে পড়েছিল। তাই আমি একটা আসন নির্মাণ করলাম। আসনের সামনে একটা ঘট রেখে তারপর বিধিপূর্বক মা বগলামুখীকে আহ্বান করলাম। সব কিছু ঠিকভাবে হয়ে গেলে পরে আমি জপে বসলাম। রুদ্রাক্ষের মালাতে জপ করার নিয়ম। সেই জপ করতে করতে 3 দিনের মাথায় আমার সামনে একটা হলুদ বর্ণের জ্যোতি উদ্ভাসিত হলো। প্রথম দিকে ওই জ্যোতির তেজ এতটাই বেশি ছিল যে চোখ খুলে তাকাতে পারছিলাম না। যেহেতু আমি মন্ত্রের ঘেরাটোপে নিজেকে বেঁধে রেখেছিলাম, তাই তার তেজ আমি সহ্য করতে পারছিলাম। এইবার ওই তেজের তীব্রতা ধীরে ধীরে কমে আসার পর আমি চোখ খুললাম। দেখলাম হলুদ বর্ণের জ্যোতি আমার থেকে কিছুটা দূরে ভেসে গেছে। তার আলোতে চারপাশ আলোকিত হয়েছে। এইবার ওই জ্যোতি থেকে একজন মেয়েলি কণ্ঠ আমাকে বলল,
যেই দিকে ঢলে সূর্য, যার বিরহে কাঁদে রাধা, তারই তলে প্রতিদিন হয় সর্বনাশ, সন্তর্পণে দিও তার কাজে বাধা। কথাটা বলেই ওই জ্যোতিপুঞ্জ আমার দেহের মধ্যে প্রবেশ করল। বাতাসে ছড়িয়ে পড়েছিল হালকা একটা মিষ্টি ফুলের গন্ধ। আমি নিজের মধ্যে একটা তেজ অনুভব করলাম। বাকি জপ সম্পূর্ণ করে নিয়ে আমি এইবার উঠে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম দেবীর বলা সেই পংক্তিগুলো। কথাগুলো অনেকটা ধাঁধার মতোই, তাই মনে মনে বহুক্ষণ চিন্তার পরে আমি বুঝতে পারলাম যে পংক্তিগুলোর মধ্যে অন্তর্নিহিত একটা আসল মানে আছে। কিরকম ঠাকুরমশাই, একটু যুক্তি দিয়ে বলুন। দেখো, সূর্যদেব অস্ত যায় পশ্চিম দিকে, এটাই তো ধ্রুব সত্য। আবার রাধা রানী শ্রীকৃষ্ণের বিরহে কাঁদেন, এতটা অবধি বুঝতে পারলাম। চিন্তায় ফেলে দিয়েছিল পরের পংক্তি দুটি। তার নিচে হয় সর্বনাশ, তার কাজে বাধা দিতে গেলে আমার যথেষ্ট বিপদ হবে, এইটিও দেবী ধাঁধার মাধ্যমেই আমাকে বলে দিয়েছিলেন। প্রথম দুই পংক্তির মানে বুঝতে পারলাম যে পশ্চিম দিকে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, ঠিক তারই নিচে এমন কিছু হয় যা সকলের পক্ষে ক্ষতিকর। ওই দিনটা ছিল সোমবার, তাই ওই দিন আর গেলাম না সেইখানে। গণ্ডির মাঝে তৈরি করা নিজের ডেরাতে শুয়ে পড়লাম। কিন্তু ঘুমোতে গেলেই একটা মিষ্কালো রঙের বিড়াল আমার স্বপ্নে এসে হিংস্রভাবে গর্জন করে এমন ভয় দেখাবার চেষ্টা করে যে আমার পক্ষে ঘুমটা স্থায়ী রাখা সম্ভব হয় না। এইভাবেই সোমবারের রাত্রিটা কেটে গেল। তারপর এলো পরের দিন। আমি প্রতিদিনের নিয়ম মতো জপ ধ্যান করব বলে আসনে সাজিয়ে জোগাড় যন্ত্র করে রেখেছি। ওই সময়ই শুনতে পেলাম ঝোপের উপর দিয়ে কেউ যেন শুকনো পাতার রাশ মারিয়ে চলে যাচ্ছে। সন্দেহ হলো, তাই গেলাম সেদিকেই। আর ঠিক পশ্চিম দিকে যে কৃষ্ণচূড়া গাছের কথা আমাকে দেবী ওই ধাঁধার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছিলেন, ওই গাছের হদিশ পেলাম। কিন্তু আপনি জানলেন কি করে যে ওই সেই কৃষ্ণচূড়া গাছ? এমনিতে শ্মশানটার আশেপাশে অনেক ধরনের গাছই ছিল, তবে ওই গাছের সীমার মধ্যে আসতেই আমার মনে খেলে গিয়েছিল একটা অশুভ প্রভাব। আর ওই প্রভাবের কারণেই আমি বুঝতে পেরেছিলাম গাছটার চারিদিকে বিরাজ করছিল অন্ধকার। অন্ধকারের মধ্যে ওই গাছের তলা থেকে একটা লাল রঙের আলোক উদ্ভাসিত হতে দেখলাম। তারপরেই ঝোপ ঠেলে বেরিয়ে এলো সেই বিড়ালটা যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। সে বেরিয়ে এসে গ্রামের বাইরে চলে গেল। শুধু তাই নয়, সে শ্মশানের বাইরে বেরিয়ে গিয়ে আমার চোখের সামনেই আবার মানুষের আকার ধারণ করলো। আর সেই মানুষটার সাথে আমার হুবহু মিল আছে। আমি নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। সে গ্রামের মধ্যে প্রবেশ করলো। গ্রাম তখন সম্পূর্ণ নিশুতি। নকল তারানাথ নিজের হাতে ধরে থাকা মশালটা নিয়ে আশেপাশের যে কুড়ে ঘরগুলো ছিল সেগুলোতে আগুন জ্বালিয়ে দিল। আর পরের দিকে দেখলাম যে সে নিজের হাতে ধরে রয়েছে একটা শিশু সন্তান। তখন আমি আড়াল থেকে তার মুখ দেখেছিলাম। পৈশাচিক উল্লাসের অভিব্যক্তিতে তার মুখটা ভরে উঠেছে, কিন্তু সে আসলে কে সেইটা তখনও আমি বুঝতে পারিনি। আপনি চোখের সামনে ওই দৃশ্য দেখলেন, তাও কিছু করলেন না? কিশোরী প্রশ্ন করল ঠাকুরমশাইকে। ঠাকুরমশাই নির্বিকার ভাবেই উত্তর দিয়ে বললেন, কেউ যদি ছদ্মবেশে থাকে তাহলে তাকে কোনোভাবেই পরাস্ত করা যায় না। আমি বহুদিন তন্ত্র মন্ত্র নিয়ে নাড়াঘাটা করেছি, তাই জানতাম।
সেই দিন ওইভাবে গ্রামের মানুষের ক্ষতি করে সে পালিয়ে গেল। আর এইভাবে প্রতি মঙ্গলবারই সে গ্রামে ঢুকে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়ে তারপর সেইখান থেকে শিশু অপহরণ করে চলে যেত। বোঝা গেল যে তার একটাই বাধা ধরা দিন ছিল, আর সেইটা হলো গিয়ে মঙ্গলবার। সপ্তাহের বাকি দিনগুলো গ্রাম একেবারে শান্ত থাকত। আমি এইবার ফন্দি আটলাম। আমি এই কদিনে ওই ছদ্মবেশী বিড়ালটা ঠিক কোন পথ দিয়ে শ্মশান থেকে বেরিয়ে যায় সেই পথটা দেখে নিয়েছিলাম। অন্ধকারে সে ভালোই দেখতে পায় বলে চলতে তার কোনো অসুবিধে হয় না। আমাকে তাই তন্ত্রের এমন একটা প্রক্রিয়া করতে হবে যেটার দ্বারা আগে ওই ব্যক্তির বিড়াল রূপটাকে ধরা যায়। পরের মঙ্গলবার সন্ধে লাগার সঙ্গে সঙ্গে ওই বিড়ালের চলার পথে 5টা মরার মাথা গোল করে সাজিয়ে তার মাঝে একটা ত্রিকোণ ত্রিভুজ এঁকে একটা গণ্ডি নির্মাণ করে দিলাম আমি। আর সেই গণ্ডিটা যাতে দৃশ্যমানে না হয় সেই কারণে শুকনো গাছের পাতা দিয়ে জায়গাটা পুরোপুরি ঢেকে দিলাম। তারপর ঝোপের ধারে ওত পেতে রইলাম। রাত ক্রমেই গভীর হল, আর পশ্চিম দিকে অবস্থিত কৃষ্ণচূড়া গাছের নিচ থেকে শুনতে পেলাম বিড়ালের ডাক। আর ওই ডাক শুনেই আমি সতর্ক হয়ে গেলাম। অন্ধকারে আমার চোখ অনেক আগেই সয়ে গিয়েছিল। বিড়ালটা কৃষ্ণচূড়া গাছের দিক থেকে বেরিয়ে এসে আমার ফাঁদের দিকেই এগোতে লাগলো। কিন্তু হঠাৎ করেই দেখলাম যে বিড়ালটা দিক পরিবর্তন করছে। আমিও ওই সময় বগলামুখীর ধ্যান মন্ত্র পড়তে শুরু করে দিলাম। ওং বগলামুখে চ বিদ্মহে স্তম্ভিন্নায় চ ধীমহি তন্নো বগলা প্রচোদয়াৎ। মন্ত্রটা পড়ার সাথে সাথেই আশ্চর্য কাণ্ড ঘটল। দেখলাম যে একটা গাছ উপড়ে ঠিক তার চলার পথেই পড়ে গেল। আর ওই বিড়ালটা বাধ্য হলো আবার তার দিক পরিবর্তন করে সেই পথেই পা বাড়াতে যেখানে আমার ফাঁদটা পাতা ছিল। তবে সে চালাকি করে সেই কৃষ্ণচূড়া গাছটার দিকেই ফিরে যাচ্ছিল, কিন্তু কোত্থেকে একটা মিষ্কালো রঙের শিয়াল এসে তার দিকে জ্বলন্ত দৃষ্টি মেলে তাকিয়ে রইল। আর ওই বিড়ালটার দিকে এক পা করে এগিয়ে আসতে লাগলো। আমি ওই সময় একটা জিনিস অনুভব করলাম। কি জানো? আমরা বিস্ময়ে অভিভূত হয়ে ঠাকুরমশাইয়ের পানে নীরবে চেয়ে রইলাম। ঠাকুরমশাই তার সিগারেটের শেষ টান দিয়ে সেইটা নারকেলের মালার মধ্যে গুজে দিয়ে বললেন, বুঝতে পারলাম যে যেই সাধক ওই বিড়ালটার দেহ ধারণ করেছে সে পশুর ছদ্মবেশে কিছুই করতে পারে না, আর একমাত্র শ্মশানের বাইরে গেলেই সে মানুষের রূপ ধরতে সক্ষম। আমি সেইটা বুঝতে পেরেই পরের ফন্দিটা ভেবে রেখেছিলাম। শিয়ালের ভয় ওই বিড়ালটা এইবার কোনো দিকে না তাকিয়ে আমার ফন্দির দিকেই ছুটতে লাগলো, আর ওইটাই সে ভুল করলো। মরার মাথার ঘেরাটোপে বন্দি হতেই বিড়ালটার চিৎকার ছড়িয়ে পড়লো আকাশে বাতাসে। আমি ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে দেখলাম যে বিড়ালটা উল্টো ভাবে বাতাসে ভাসছে। তাকে দেখে আমি এইবার বিদ্রুপের হাসি হেসে বলে উঠলাম, ফাঁদে বন্দি থেকে কেমন লাগছে? তুই কি ভেবেছিলি যে আমার সর্বনাশ ডেকে আনবি? অনিমা সিদ্ধি পেয়ে ইচ্ছে মতো রূপ পরিবর্তন করে মানুষের ক্ষতি করবি, আর কেউ তোকে ধরতে পারবে না? তাকে আমি ধরে নিলাম একটা মাছ ধরার জাল দিয়ে। তারপর সোজা চলে গেলাম মিত্তির মশাইয়ের বাড়ির দিকে। রাত্রির প্রথম প্রহর শুরু হচ্ছে তখন। গ্রাম নিশুতি হলেও কেউই তখনও শুয়ে পড়েনি।
ওনার বাড়ির কাছে পৌঁছে মিত্তির মশাইকে ডেকে উঠলাম। মিত্তির মশাই, একবার নিচে নেমে আসুন তো, আপনার সঙ্গে আমার দরকার আছে। আমাকে দেখে, আমার কথা শুনে শম্ভু লেঠেল আমার দিকে লাঠি হাতে তেড়ে এলো। আমিও তখন মরিয়া হয়ে উঠে মন্ত্রপুত বিভূতি নিয়ে তাকে হুঙ্কার দিয়ে বলে উঠলাম, আর এক পায়ে গলেই কিন্তু তোমার দেহ ছাই হয়ে যাবে। আমার কথা শোনো আর ডেকে দাও মিত্তির মশাইকে। যা বলার ওনাকেই বলবো। আর শোনো, গ্রামের মানুষজনকেও ডেকে আনো। আমি আজকে সকলের সামনে প্রমাণ করে দেব যে আমি তোমাদের কোনো ক্ষতি করিনি, অন্য কেউ আছে এর পেছনে। আমার ওই ভয়ঙ্কর ক্রুদ্ধ মূর্তি দেখে লেঠেল সর্দার এইবার চলে গেল মিত্তির মশাইকে ডাকতে। তারপরই চলে গেল আবার গ্রামের মানুষদেরকে ডেকে নিয়ে আসতে। খানিক পরেই গ্রামের মানুষ আর মিত্তির মশাই স্বয়ং এবং তার মেয়ে নেমে এলেন। সকলের সামনে জালে ওই কালো বিড়ালটা বন্দি ছিল। আমি এইবার নিজের ঝোলা থেকে একটা পিতলের ঘটি বের করলাম। পাশেই যে পাতকুয়ো ছিল সেইখান থেকে বালতি ভর্তি জল তুলে আমার ওই ছোট্ট ঘটিটা জলপূর্ণ করে নিলাম। তারপর সেই জলকে মন্ত্রপুত করলাম বগলামুখী শত্রু বিনাশের মন্ত্র দিয়ে। এবার ওই জলপূর্ণ ঘটিটা সবার সামনে তুলে ধরে বেশ রাগত স্বরেই বললাম, এই দেখুন, এই যে কালো বিড়ালটাকে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, এই বিড়ালটাই আসল দোষী। এই দেখুন। এই বলে আমি ঘটির জলটা ওই বিড়ালের উপর পুরোটা ঢেলে দিতেই সেইবার চিৎকার করে উঠল। তারপর সেই বিড়ালটা ধীরে ধীরে আসল রূপে ফিরল। সে প্রথমে আমার রূপ ধারণ করল। মিত্তির মশাইয়ের বাড়ির চৌহদ্দির মধ্যেই দুজন তারানাথকে দেখে সকলের চোখ বিস্ফারিত হয়ে উঠেছিল। তারপর আবার আমার দেওয়া জল ছিটোতেই তারানাথের রূপ পরিবর্তন হয়ে গেল এবং আসল মানুষটা বেরিয়ে এলো। তাকে দেখে আমার বিস্ময়ের অবধি রইল না। দেখলাম একটা কালো রঙের শিরিঙ্গি ব্যক্তি, যার দেহ প্রায় রক্তশূন্য। সে জালের মধ্যে বন্দী হয়ে আছে। আমার মুখ থেকে আপনা থেকেই বেরিয়ে এলো, সনাতন, তুই তুই তাহলে আমার সাথে এমন শত্রুতা করলি, আমার রূপ ধরে গ্রামের মানুষগুলোর এত ক্ষতি করলি। আর মালিনীর সন্তান কই? তাকে কোথায় লুকিয়ে রেখেছিস? হ্যাঁ তারানাথ, আমি তোমার রূপ ধরে তোমায় তোমার গ্রামেই বদনাম করছিলাম এতদিন। আমি মালিনীর ছেলেকে অপহরণ করি আর তার সাথেই গ্রামের মানুষের খড়ের চালে রাতের আধারে আগুন ধরিয়ে দিতাম, যাতে তুমি এদের কাছে খারাপ হতে পারো। মালিনীর ছেলেকে আমি মেরেছি, কেননা আমার একটা সিদ্ধির দরকার ছিল। গ্রাম থেকে তাই 5টা ছেলেকে অপহরণ করেছি। মালিনীর ছেলেও তার মধ্যে একজন ছিল। ওই 5টা ছেলেকে নির্দিষ্ট দিনে বলি দিয়েছি। আমার আরেকটা ছেলের দরকার ছিল বলি দেওয়ার জন্য, কিন্তু তার আগেই আমি ধরা পড়লাম। আসলে তুমি আমার থেকে অনেক বেশি সিদ্ধির অধিকারী ছিলে। তোমার মতো শক্তির অধিকারী আমি হতে পারিনি বলেই আমার মনে জন্ম নেয় তোমার প্রতি ঈর্ষা। আর ওই ঈর্ষার কারণেই আমি তোমাকে নিজের অনিমা সিদ্ধি দ্বারা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিলাম। তাছাড়া গ্রামের মানুষ তোমাকে সুনজরে দেখত আর তোমার কাছেই আপদে বিপদে যেত। তাই আমি এই কাজ করেছি। আমার আর 2টি সিদ্ধির দরকার ছিল তোমার মতো ক্ষমতাবান হওয়ার জন্য। তার ওই কথা শুনে মিত্তির মশাই আর তার লেঠেলরা ছুটে গিয়ে তাকে মারতে আসে, কিন্তু ওই সময় তার মুখ থেকে ছলকে ছলকে রক্ত বেরুতে শুরু করে। সে ওইখানেই মারা যায়। কিন্তু সনাতন আসলে কে ছিল সেটাই তো বললেন না। সে ছিল আমার গুরু ভাই। আমরা দুইজন একই গুরুর সান্নিধ্যে থেকে সাধনা করেছি।
আমার ওই সময় অষ্টসিদ্ধির মধ্যে 5টা সিদ্ধি, যেমন অনিমা, লঘিমা, প্রাপ্তি, মহিমা, ঈশিতা, এইগুলো ছিল। কিন্তু সনাতন মাত্র 3টে সিদ্ধির অধিকারী হয়েছিল, আর সেই কারণেই সে আমাকে ভীষণ ঈর্ষা করত, তাই এত কাণ্ড। অবশ্য মালিনী যখন পুত্রশোকে কাতর হয়ে পড়েছিল, তখন আমি তার দিকে এগিয়ে গিয়ে তার কপাল দেখে গণনা করে বলে দিয়েছিলাম যে তার ওই সন্তানই আবার তার কাছে দ্বিতীয় পুত্র হয়ে ফিরে আসবে। কাহিনী শোনা শেষ হলে আমরা আর দাঁড়ালাম না, ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় নিলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।